জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত এই সংসদ স্বাভাবিকভাবে তার নির্বাচনী প্রক্রিয়া আসেনি। এটি একটি প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে এসেছে। এই অর্ডারটি জারি করা হয়েছে 13 নভেম্বর 2025। এই অর্ডার অনুযায়ী এখানে 15টা নির্দেশিকা আছে। এর মধ্যে 3 থেকে 15 এই বিষয়গুলো হচ্ছে জুলাই সনদ এবং গণভোটের সাথে সম্পর্কিত। 10 নম্বর এই অর্ডারের 10 নম্বর বিষয়টা উল্লেখ করা হয়েছে পরিষদের অধিবেশন আহ্বান, কোরাম, ভোটদান ইত্যাদি সংসদ নির্বাচনের ফল ঘোষিত হওয়ার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। আমার বিষয়টা এখানে কনসার্নের। আজকে 30তম পঞ্জিকা দিবস, কিন্তু এর মধ্যে এই অধিবেশন আহ্বান করা হয়নি। এই অধিবেশন কিভাবে আহ্বান করা হবে সেই ব্যাপারে সংবিধানের 72 অনুচ্ছেদে নির্দেশিকা রয়েছে। সরকারি বিজ্ঞপ্তি দ্বারা রাষ্ট্রপতি সংসদ আহ্বান স্থগিত ও ভঙ্গ করিবেন এবং সংসদ আহ্বানকালে রাষ্ট্রপতি প্রথম বৈঠকের সময় স্থান নির্ধারণ করিবেন। তবে আরও শর্ত থাকে যে এই দফার অধীন তাহার দায়িত্ব পালনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কর্তৃক লিখিতভাবে প্রদত্ত পরামর্শ অনুযায়ী কার্য করিবেন। উদয় সম্পন্ন করার কথা ছিল। এখন আমরা ধরে নিচ্ছি নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শের কারণেই রাষ্ট্রপতি এই সভা আহ্বান করেছেন। এবং এইখানে বাকি যে অর্ডারগুলো আছে সেই জায়গায় পরিষ্কার বলা হয়েছে যে পদ্ধতিতে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে ঠিক একই পদ্ধতিতে সংবিধান সংস্কার পরিষদেরও সভা আহ্বান করা হবে। 2টা বুথে যারা নির্বাচিত হবেন তাদের ব্যাপারে এখানে আমি আগেই উল্লেখ করেছি 3 থেকে 15 পর্যন্ত বিস্তারিত তাদের দায়িত্ব এবং অধিকার সম্পর্কে কথা বলা হয়েছে। 3 নম্বরে বলা হয়েছে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার বিষয়ে গণভোট। জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে এই আদেশ এবং জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার সম্পর্কিত অংশ গণভোটে উপস্থাপন করা হবে। 4 নম্বরে বলা হয়েছে গণভোটে নিম্নরূপ প্রশ্ন উপস্থাপন করা হবে। যে 4টা প্রশ্ন ব্যালটের মধ্যে ছিল সেটা আর আমি উল্লেখ করতে যাচ্ছি না। 5 নম্বরে বলা হয়েছে গণভোট অনুষ্ঠানে এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের দিন এই আদেশ অনুসারে গণভোট অনুষ্ঠিত হবে। এটা হয়ে গেছে। এবং গণভোটে যারা ভোট প্রয়োগ করেছেন তাদের মধ্যে প্রায় 70% মানুষ হায়ের পক্ষে ভোট দিয়ে তারা সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। 6 নম্বরে গণভোট অনুষ্ঠানের জন্য আইন প্রণয়ন। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে যথোপযুক্ত আইন প্রণয়ন করা হবে। এটাও হয়ে গেছে। সংবিধানের সংস্কার পরিষদ গঠন, উহার কার্যাবলী এবং বিলুপ্তি। গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তরে প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট সূচক হইলে এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইবে। মাননীয় স্পিকার, এটি হয়নি এবং এর সময়সীমা আজকে শেষ। যাহা সংবিধান সংস্কার বিষয়ে সকল ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে। খ, উক্ত নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণ একসাথে জাতীয় সংসদের সদস্য হিসাবে এবং এই আদেশ অনুসারে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করিবেন। এই সুযোগ আমরা পেতে চাই। পরিষদ উহার প্রথম অধিবেশন শুরুর তারিখ হইতে 180 কার্য দিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের ফলাফল অনুসারে সংবিধান সংস্কার সম্পন্ন করিবে এবং তা সম্পন্ন করিবার পর পরিষদের কার্যক্রম সমাপ্ত হইবে। শুরুই হোক আগে, তারপরে সমাপ্ত। পরিষদের কর্মধারায় অংশগ্রহণের সময় নির্বাচিত প্রতিনিধিগণ পরিষদ সদস্য হিসাবে অভিহিত হইবেন। মানে 2টা ক্যাপাসিটিতে আমরা এখানে নির্বাচিত হয়েছি, 2টা বুথের মাধ্যমে, আলাদা আলাদা বুথ। এই আদেশের উদ্দেশ্য পূরণকল্পে পরিষদ ইহার অধিবেশন আহ্বান ও মুলতবি
সংবিধান সংস্কার বিষয়ক প্রস্তাব উত্থাপনের পদ্ধতি, উক্ত প্রস্তাব বিবেচনা, গ্রহণ এবং অন্য সকল বিষয়ে কার্যপ্রণালী নির্ধারণ করিবে। জাতীয় সংসদ সচিবালয় পরিষদকে সাচিবিক সহায়তা প্রদান করিবেন। শপথ এবং শপথ পাঠ পরিচালনা। নির্বাচিত প্রতিনিধিগণ সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণের পর একই শপথ অনুষ্ঠানে এই আদেশের তফসিলে বর্ণিত এক অনুযায়ী পরিষদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করিবেন এবং অনুরূপ শপথ পত্রে স্বাক্ষর দান করিবেন। আমরা সকল বিরোধী দলীয় সদস্য ৭৭ জন আমরা এটা গ্রহণ করেছি এবং স্বাক্ষর প্রদান করেছি। দশে আমি আগেই উল্লেখ করেছি, সংসদ নির্বাচনের ফল ঘোষিত হওয়ার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। ধন্যবাদ মাননীয় বিরোধী দল নেতা, আপনার কথা আমরা বুঝতে পেরেছি। জি, এখন আমি ট্রেজারি বেঞ্চ থেকে এই সম্পর্কে বক্তব্য আশা করছি। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনি প্রথমত আমি প্রশ্ন রাখব, মাননীয় বিরোধী দলীয় নেতাকে কোন বিধিতে এই সময় বিফোর 71 অ্যালাউ করেছেন? দিস ইজ মাই পয়েন্ট অফ অর্ডার। সেকেন্ড হচ্ছে, যদি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে কোনো মুলতবি প্রস্তাব আনতে হয়, সেটার জন্য বিধি আছে, সেই বিধিতে কোনো নোটিশ তিনি দিয়েছেন কিনা রুলস অফ প্রসিডিউর 62 অনুসারে। তৃতীয় প্রশ্ন হচ্ছে, যদি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে কোনো সংক্ষিপ্ত আলোচনা করতে হয়, সেই বিষয়ে বিধি 68 অনুসারে কোনো নোটিশ দিয়েছেন কিনা। এটা হচ্ছে আপনার প্রতি আমার প্রশ্ন। তারপরেও যেহেতু আপনি অ্যালাউ করেছেন, মাননীয় বিরোধী দলীয় নেতা যেহেতু কিছু প্রশ্ন উত্থাপন করেছে, জাতির উদ্দেশ্যে কিছু কথা বলতে হয়, না হলে পরিষ্কার হবে না। তিনি পুরো জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 টপ টু বটম পড়েছেন, এ টু জেড। এটা আদেশ নম্বর 1/2025, 13 নভেম্বর। আমি হাউসের বাইরে বিভিন্ন জায়গায় আলোচনায় বলেছিলাম, রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন যখন হাউস সেশনে থাকে না, আর্টিকেল 93 অনুসারে। এবং এই আর্টিকেল 93 অনুসারে আপনি দেখবেন, মাননীয় স্পিকার, ক্লজ কতে 93(1) ক্লজ ক লেখা আছে, সংবিধানের ধারা পরিবর্তন হবে বা সংবিধান পরিবর্তন হবে, এরকম কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না, সেটা জায়েজ নাই। রাষ্ট্রপতি অধ্যাদেশও সেটা সংবিধান পরিবর্তনের কোনো বিধান করতে পারেন না। কিন্তু এই যে আদেশ, এই আদেশটা না অধ্যাদেশ না আইন, মাঝামাঝি কি জিনিস, সেজন্য আমি বলেছিলাম এটা হয়তো নিউট্রাল জেন্ডার হতে পারে। এনিওয়ে, এটা আমি অসংসদীয় বা আনপার্লামেন্টারি কোনো শব্দ এখানে ইউজ করতে চাই না, এটা বাইরের বক্তৃতা হলে বলা যেত। এই যে আরোপিত আদেশ যেটা তিনি পাঠ করলেন, এই আদেশের তিনি বললেন সেকশন 3-তে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার বিষয়ে গণভোট, এবং বলা হয়েছে সেকশন 10-এ পরিষদের অধিবেশন আহ্বান, কোরাম, ভোটদান ইত্যাদি। অর্থাৎ এটা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা অসাংবিধানিকভাবে শপথ নিয়েছেন বটে, সেই পরিষদের আহ্বানের জন্য তিনি রাষ্ট্রপতির আর্টিকেল 72 অনুসারে কনস্টিটিউশনের অধিবেশন আহ্বানের ঘোষণা চাচ্ছেন। এবং তিনি বলেছেন, যেহেতু 2টি কাজ বাদে বাকিগুলো সব প্রাইম মিনিস্টার রিকমেন্ডেশনে প্রেসিডেন্ট করে থাকেন, এবং একইভাবে এই সংসদের আহ্বানও তিনি করেছেন প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী আর্টিকেল 72 অনুসারে। তো এইখানে প্রেসিডেন্টের ক্ষমতা, যে প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন তিনি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করবেন আর্টিকেল 72, এবং স্থান এবং সময় নির্ধারণ করেছেন
আর্টিকেল 73 অনুসারে তিনি ভাষণ দেওয়ার কথা ভাষণ দিয়েছেন। আমাদের বিরোধী দলীয় বন্ধুরা ভাষণ শুনতে চাননি, চলে গিয়েছেন, ভালো কথা। কিন্তু সেই ভাষণের উপর আলোচনার জন্য তিনি কালকে প্রস্তাব করেছেন 50 ঘন্টা বরাদ্দ করা হোক। এখন যদি রাষ্ট্রপতির ভাষণের উপর 50 ঘন্টা আলোচনা হয়, ভালো, সংখ্যা অনুপাতে সেই সময় বরাদ্দ করা হবে, আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু এই যে আর্টিকেল 72 অনুসারে সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা পরামর্শ দিতে পারেন না রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না, বিধায় সে করেননি। তা এখন যদি তাদের প্রশ্ন অনুসারে এই আদেশটা যদি বৈধ হয়, রাষ্ট্রপতি যে আদেশটা জারি করেছেন সেটা যদি সাংবিধানিক হয়, সেটা আমরা এখানে আলোচনা করতে পারি। ইদানিং একটা আলোচিত বিষয় হয়েছে, জুডিশিয়ারিতে সেটা আপিল হয়েছে, রিট হয়েছে, এই সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এইটা এবং গণভোটের সার্টেন পোর্শন কেন আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করা হবে না, সেই মর্মে রুলও জারি করা হয়েছে শুনলাম। এখানে হয়তো জুডিশিয়ারির মতামত দিবে, বাট জুডিশিয়ারির মতামত এই সোভারেইন পার্লামেন্টের উপরে কখনো বাইন্ডিং না। কিন্তু এই সোভারেইন পার্লামেন্ট কখনো আবার এমন কোনো আইন প্রণয়ন করতে পারে না যেটা জুডিশিয়ারিতে যে চ্যালেঞ্জ হয়ে নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে, আল্ট্রা ভায়ার্স টু দি কনস্টিটিউশন হয়ে যাবে। তো সুতরাং আমাদেরকে উভয় দিকে লক্ষ্য রেখে জাতির বৃহত্তর স্বার্থে আইনানুগভাবে এবং সাংবিধানিকভাবে যেতে হবে এই মহান জাতীয় সংসদে আমাদের সমস্ত কার্যক্রম। এখন যদি বলা হয় যে গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে, মানলাম আমরা নির্বাচিত হয়েছি সাংবিধানিক ভোটে। নির্বাচন কমিশনের দুইটাই এখতিয়ার, একটা হচ্ছে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান করা, আর একটা হচ্ছে রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠান করা। এটা হচ্ছে কনস্টিটিউশনাল ম্যান্ডেট, যেটা নির্বাচন কমিশন পালন করতে বাধ্য। কিন্তু আরেকটা আইন হয়েছে গণভোটের জন্য, এটা আমরাও প্রস্তাব করেছিলাম, যেহেতু আইনি ভিত্তি চেয়েছেন সবাই জুলাই জাতীয় সনদের, যে জনগণ কি বলে আমরা দেখি। সেখানে জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে ঐতিহাসিকভাবে যেটা স্বাক্ষরিত হয়েছে, তার উপর ভিত্তি করে জুলাই জাতীয় সনদের পক্ষে এদেশের জনগণ আছে কি নাই সেই প্রশ্নে গণভোট হতে পারে, এবং সেটা একদিনে হবে না, 2 দিনে হবে। সেই বাহাস অনেকদিন হয়েছে, অতঃপর একদিনে অনুষ্ঠিত হয়েছে। এবং সেই ব্যালটে গণভোটে হ্যাঁ এবং না লেখা ছিল, কিন্তু এই আদেশটা মাঝখানে জারি করে আরেকটা প্রশ্ন ওখানে ইন্ট্রোডিউস করে দেয়া হয়েছে যে এই প্রশ্নে গণভোট দেয়া হলো 4টা প্রশ্ন, যেই প্রশ্নের মধ্যে একটা বিশাল প্রশ্ন জুলাই জাতীয় সনদের সমঝোতা হয়নি, এটা একটা জবরদস্তিমূলক আরোপিত আদেশ করে সেই আদেশের একটা প্রশ্ন গণভোটের মধ্যে দেয়া হলো, যেটা আমার পড়তে লাগছে 3.5 ঘন্টা। জনগণ সেটা পড়ে হ্যাঁ এবং না দিয়েছে কিনা আমি জানি না, তবে 4টা ভোট, 4টা প্রশ্ন, সেই প্রশ্নের মধ্যে একটা অ্যান্সার দিতে বলা হয়েছে, আইদার হ্যাঁ অথবা না বলুন। কিন্তু 4টা ভোটে তো 4টা প্রশ্ন থাকা উচিত ছিল যে আমরা কোন কোন প্রশ্নে হ্যাঁ বলবো, কোন কোন প্রশ্নে না বলবো, সেই অপশনও ছিল না। আমি সেই লম্বা বাহাসে যাচ্ছি না, তারপরও গণভোটের রায় যদি বাস্তবায়ন করতে হয়, সেই গণভোট এই আইন অনুসারে, সেই রায় অনুসারে সংবিধানে আগে সংস্কার আসতে হবে, সংবিধানের সংশোধন আসতে হবে। সংবিধানে যদি সেটা আমরা গ্রহণ করি, তারপরে সেই গণভোটের রায় বাস্তবায়নের জন্য তখন সংবিধান যদি এটা কন্টেইন করে, ধারণ করার পরে তখন যদি পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয়, সেটা তখনকার ব্যাপার হবে। সেটা আমরা লেট আস হ্যাভ ডিবেট অন ইট। তবে এখন এই সংবিধান সংশোধনের জন্য আমরা এই সেশনে বিল আনতে পারবো কিনা সেটা যথেষ্ট সন্দেহ আছে। এই কারণে যে 133টা অধ্যাদেশ এখানে উত্থাপিত হয়েছে প্রথম দিনে, আজকে হয়তো মাননীয় আইনমন্ত্রী সেগুলা বিশেষ কমিটি দেওয়ার জন্য প্রস্তাব করতে পারেন, তারপরে সেটি স্ক্রুটিনি হবে, রিপোর্ট পেশ হবে, সময় আছে 30 দিন। এটা কোনো কার্য দিবস নয়, পঞ্জিকা দিবস। 30 দিনের মধ্যে এই অধ্যাদেশগুলো সম্পর্কে আমাদেরকে ফয়সালা করতে হবে। এখন সেই অধ্যাদেশগুলো ফয়সালা করতে গিয়ে 15 দিন এখন লম্বা ছুটিতে, 29 তারিখের আগে আপনি আর সেশন করতে পারছেন না আজকের পরে, তখন এগুলো করতে করতে এই সেশন চলে যাবে। তারপরের সেশনে আপনার বাজেট অধিবেশন, বাজেট অধিবেশনের সময় যদি আপনারা অ্যালাউ করেন যে সংবিধান সংশোধনের বিষয়ে এই হাউস সিদ্ধান্ত নেয়, কার্য উপদেষ্টা কমিটিতে যদি সিদ্ধান্ত হয়, তখন বাজেটের এই সেশনের মধ্যেও সংবিধান সংশোধনের জন্য কমিটি করে তারা এই জুলাই জাতীয় সনদকে সেখানে ধারণ করে সংবিধান সংশোধনের জন্য বিল উত্থাপন করতে পারে। সেই বিলটা তারপর আলোচনা হবে,
পাশ হবে সেটা তখন সেই সেশনে করা যাবে কিনা আপনারা সিদ্ধান্ত নেবেন। আমি পজিটিভলি যাচ্ছি, আমি কোনো কিছু অস্বীকার করছি না। জনরায়কে সম্মান দিতে হবে, কিন্তু সেটা সাংবিধানিকভাবে দিতে হবে, আইনগতভাবে দিতে হবে। এখানে ইমোশনের কোনো জায়গা নেই। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে। তা আমরা সেইভাবে যাই। আমি বিরোধী দলে না থাকে যথেষ্ট সম্মানের সাথে এটা প্রস্তাব দিতে চাই যে আসুন আমরা কার্য উপদেষ্টা কমিটিতে সে বিষয়ে আলোচনা করি, কখন সংবিধান সংশোধনের জন্য আমরা বিল উত্থাপন করতে পারবো এবং জুলাই জাতীয় সনদকে আমরা অক্ষরে অক্ষরে পালন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জাতির কাছে অঙ্গীকার করেছি যে জুলাই জাতীয় সনদ ঐতিহাসিকভাবে যেভাবে স্বাক্ষরিত হয়েছে রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে তার প্রতিটি শব্দকে আমরা সম্মান করি। কিন্তু জুলাই জাতীয় সনদের বাইরে আরোপিত কোনো আদেশ দিয়ে, কোনো অবৈধ আদেশ দিয়ে সেটা কোনো সংবিধান সংশোধন করা যায় কিনা সেটা একটা বিশাল আইনি প্রশ্ন, সাংবিধানিক প্রশ্ন। সেটাও আমরা ডিবেট করি, আলোচনা করি, আমরা কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনা করি এবং সংবিধান সংশোধনের জন্য আমরা বিল উত্থাপন করি। সেই বিল আমরা সমঝোতার ভিত্তিতে এই মহান হাউজে গ্রহণ করি। তারপরে এই সংবিধান অনুসারে রাষ্ট্র পরিচালিত হবে এবং ইনশাআল্লাহ আমরা সংবিধান মেনেই এই পর্যন্ত এসেছি এবং সংবিধান মেনে চলব। সামনের দিনগুলোতে আমরা সাংবিধানিকভাবে এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাব।